এক বিশাল হোটেলে শুয়ে আছে তে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে এবং তার ফোনে এক নাগাড়ে কল আসছে। হঠাৎ করে তে রুমে কেউ প্রবেশ করে। তাকে দেখে তে প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু তাকে দেখে তে রাখে মাথাটা ফেটে যায়। আর সে লোকটাকে বলে, এসব কি জানকু ভাইয়া, আপনি আমার হাতটা ছাড়ুন বলছি। তে তুই কল ধরছিলি না কেন? আমি তোকে যে এতবার ফোন করলাম, কল ধরছিলি না কেন? আমার ইচ্ছা তাই আমি আপনার কলটা ধরে নাকি। এতে কি আপনার কোনো সমস্যা আছে? বাড়ি চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তোর জন্য সবাই আশা করে বসে আছে। তুই আমার সাথে এক্ষুনি বাড়িতে যাবে। এটাই আমার শেষ কথা কিন্তু তে। আমার কোনো বাড়ি নেই, এটাই আমার বাড়ি। আমি অন্যের বাড়ি যেতে চাই না, বুঝছেন জঞ্জাঙ্কুক? একটা থাপ্পড় মারবো তে। তুই এক্ষুনি বাড়িতে যাবি, এটাই কিন্তু আমার শেষ কথা। এটা বলে জাঙ্কুকে হাতটা ধরে, সাথে সাথে জাঙ্কুকের হাতটা ঝাঁটি মেরে ছেড়ে দেয় আর চিৎকার করে বলতে থাকে, জুতা মেরে গোবরদান করাচ্ছেন? আপনার জন্য আমি একদিন ওই বাড়ি ছেড়ে এসেছি, আর সে আপনি আমাকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছেন? আমি ওই বাড়িতে যাব না। তার জন্য আমি তোকে সরি বলছি, প্লিজ এসব ভুলে যা। আমি এসব ভুলে গেছি। তুই প্লিজ আমার সাথে তুই ওই বাড়িতে চল চল বলছি তে, আমি তোর পায়ে পড়ি। আপনিও ভুললেও আমি ভুলিনি কিন্তু চিরঞ্জীব। আই হেট ইউ, আমি আপনাকে ঘৃণা করি। বাট তে, আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি তে, আই লাভ ইউ। জাঙ্কুকের এমন কথা শুনে আগুনে ঘি ঢালার মতন। তখনই তে জাঙ্কুককে থাপ্পড় মারে আর জেকের দিকে অগ্নি দৃষ্টিতে তাকে বলতে থাকে, আপনার মুখে এসব স্বভাব পায় না। আপনি এখন যদি না চলে যান এখান থেকে, তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। তে শোন তুই আমার কথা। কিন্তু তে জাঙ্কুকে কোনো কথা বলে না। তার ব্যাগ থেকে একটা ছুরি বের করে তার হাতে লাগায় আর যে তুই এটা কি করছিস? ছুরিটা তুই রাখতে এক্ষুনি বসে রাখ। তাহলে আপনি যাবেন কি যাবেন না? আগে সেটা বলেন আমাকে, যাবেন কি যাবেন না? হ্যাঁ, আমি যাব, তুই ছুরিটা রাখ। আগে আপনি যান, তারপর আমি ছুরিটা রাখবো। আমি রাখবো না, আপনাকে যান। জাঙ্কুক চলে যেতে তে নিচে বসে কান্না করতে থাকে আর প্রত্যেকটি সব স্মৃতি মনে করতে থাকে। তের মা আয়ু আর বাবা জেহব আর বড় ভাই সুগা, জাঙ্কুকের বাবা মা আরিম জিন ও বোন জিমিন, আর জাঙ্কুকের একমাত্র ফুপির মেয়ে হলো লিসা। লিসা এখন এবারে থাকে, কারণ লিসা বাবা মার ডিভোর্স হয়ে গেছে। আর তে জাঙ্কুককে ছোটবেলা থেকে পছন্দ করতো। হঠাৎ করে তে একদিন জেনে যায় যে লিসা আর যে ওরা রিলেশন আছে। এটা শুনে তে অনেক কষ্ট পায়, কিন্তু নিজের কষ্টকে দমে রেখে সে জাঙ্কুককে প্রপোজ করে, কিন্তু জেকে তেকে না করে দেয়। হঠাৎ একদিন লিসা জেনে যায় যে তে জেকে ভালোবাসে। এটা থেকে তার অনেক রাগ হয়। পরে আবার মাথায় প্ল্যান আসে যে তে থেকে তো সবাই বাড়ি বিশ্বাস করে, তে যদি তাদের সম্পর্কে এমনি বিনোদন কিছু বলে দেয় তাহলে তো বড় সমস্যা হবে। তখন লিসা জেকে নিয়ে একটা পার্কে আসে। পার্কে এসে সে জেকে বলতে থাকে, জাঙ্কুক ও যদি বাড়ির সবাইকে আমাদের এই ব্যাপারে যদি বলে দেয় তাহলে আমাদের কি হবে? কি বলছো কি তুমি লিসা? এইসব সত্যি ও যদি বলে দেয়? জাঙ্কুক আমি ঠিকই বলছি, তোর কথা তো বাড়িতে সবাই বিশ্বাস করে। ও যদি বানিয়ে বানিয়ে আমাদের নামে যদি কিছু বলে দেয় তাহলে তো আমাদের বাড়ি থেকে সবাই তাড়িয়ে দিবে, তখন কি হবে? এই কথাটা তো আমার তো আগে মাথায় এসে নেই লিসা। তুমি বলে তুমি একদম ঠিক করেছো, দেখি কি করি। জাঙ্কুক আমার কাছে একটা প্ল্যান আছে, ওই প্ল্যান মতো যদি আমরা কাজ করি তাহলে তে অবশ্যই সবার কাছে খারাপ হবে। কি প্ল্যান? এরপর লিসা জেকে প্ল্যানের ব্যাপারে সবকিছু বলে। হ্যাঁ লিসা, এটা একদম ঠিক হবে, তুমি ঠিক কথা বলছো। হ্যাঁ জাঙ্কুক, এটা ছাড়া আমাদের আর কিছু করার নাই কে। ওকে ঠিক আছে, এটাই হবে। তাদের কথা মতন থেকে তারপরে তে বাড়ির সবার সামনে থেকে অনেক ছোট করে। ঠিক এইভাবে সবাই বিশ্বাস করে। একদিন জিমি স্কুলে যায় না আর সোজা গেছে তার নানার বাড়িতে। হঠাৎ লিসা আর জাঙ্কু কাটতে রাস্তা পার হতেই
লিসা তেকে ধাক্কা দেয়, উল্টেতে আবার ধাক্কা। তখন একটা গাড়ি লিসাকে ধাক্কা মারে আর আয়না ওইখানে সেন্সলেস হয়ে যায় আর লিসাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর লিসাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে এবং কি সবাইকে বলতে থাকে যে তে তাকে ধাক্কা মেরেছে। সবাই এই কথা শুনে অনেক অবাক, জানে যে জেকে সবকিছু দেখেছে, তাহলে এসব কেন বলছেন। আয়ো তো তের উপর অনেক চটে যায়, তেকে থাপ্পড়ে মারে। জিহুক কি করবে, তার মেয়ে এমন কাণ্ড, সে হতবাক হয়ে গেছে। এরপর এইভাবে অনেক দিন কেটে যায়। লিসা তো আজকে অনেক খুশি। জাঙ্কুক, আজকে আমি অনেক 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 বেশি খুশি। ফাইনালি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। ওয়াও, আমি অনেক খুশি আজকে। মানে লিসা, কি বলছো তুমি? তখন লিসা জেগে সবটা খুলে বলে। এইসব আবার তে শুনে ফেলে। এইভাবে কেটে যায় কয়েকটা দিন। জেকে আর সুগা বিদেশে পড়াশোনা করতে যাবে। কয়েকদিনে সুগা ছাড়া আর কেউ ভালো মতন তের সাথে কোনো কথা বলেনি এবং কি সবাই তের সাথে খারাপ ব্যবহার করেছে, এমনকি জীবনও করেছে। তে আর কষ্ট সইতে পারছে না। একদিন খাবার টেবিলে যেহেতু তার মেয়েকে বলে, তে তোমার পরীক্ষা কবে থেকে শুরু হবে, মানে ফাইনাল পরীক্ষা তোমার কবে থেকে শুরু করে, আমাকে তুমি সেটা বলতে পারবা? 2 মাস পর থেকে বাবা। পড়ালেখা করে আর কি লাভ, ওকে বিয়ে দিয়ে দাও, এবার থেকে বিদায় হোক। আমি আর ওর মুখ দেখতে পারছি না, ওর মুখ দেখলে আমার ঘা ঘিন ঘিন করে। কি যে একটা জন্ম দিয়েছে আমি, আমার আমার কপালটাই দোষ। আয়ু, তুমি এত বেশি বাড়াবাড়ি করে কেন? তুমি চুপ থাকো, আমি ওর সাথে তো কথা বলছি। ও বাড়িতে থাকবে কি থাকবে না সেটা আমি সিদ্ধান্ত নিব। তোমার জন্য আমি একটা হোটেল ঠিক করেছি তিন। আজ থেকে না, কয়দিন পর থেকে তুমি ওই হোটেলে থাকবে এখন থেকে। তোমার এই আচরণে সবার বাড়ি অনেক বিরক্ত। তোমাকে ভাবছি আমি আজই ওখানে দিয়ে আসবো তিন। তুমি তোমার জামা কাপড় প্যাকিং করে নিও, ওকে? কেমন? এই কোনো কথা বলে না, জাঙ্কুকের দিকে তাকায়। তার আশা ছিল জাঙ্কুক এবার মনে হয় সত্যি কথাটা বলবে, কিন্তু তার আশাটা জাঙ্কুক ভেঙে দিল। আর কিছু না বলে রুমে চলে যায়। রুমে চলে যেয়ে হেরে কান্না করতে থাকে। সে কি দোষটা করেছে যে তার জন্য আজকে তাকে বাইরে ছাড়া হচ্ছে। তখনই রুমে আয়ু আছে আর তেকে দেখে তার ঘা ঘিনঘিন করে। তখন তে কান্না করতে করতে বলে, মা তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি আমার কাজটা করতে পারি কি পারি না? আমি তোকে বিশ্বাস করতাম, কিন্তু সকালবেলা জাঙ্কুক আমাকে এসে যা বলল সেটাতে আমার তোর উপর বিশ্বাস নেই আর। থাক মা, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি, তুমি আমাকে বিশ্বাস করো না। এই কথাটি বলে তে তার জামা কাপড় গোছাতে থাকে। আর আয়ু তেকে কথাটা শোনাতে থাকে। বিকালবেলা আয়ু থেকে খাবার খেতে ডাকে, কিন্তু তে খাবার খেতে যায় না। তখন আয়ুর আগে ফুসতে ফুসতে রুমে আসে আর বলে, তুই ভাবছিস এসে তুই নাটক করবি না? তোর এইসব ঢং আমি বলবো না। তুই খাস বা না খাস তাতে আমার কিছু যায় আসে না। তুই এবার থেকে চলে যেতেই আমি অনেক বাঁচি। তে চুপচাপ সব কথা শুনে যাচ্ছে। বিকালবেলা যেহেব থেকে নিয়ে বের হয়, তেকে কেউ বিদায় দিতে এসেনি, এমনকি তার প্রিয় বাবা আইমও আসেনি। তবে লিসা এসেছে। লিসা তো তেকে দেখে মুচকে মুচকে হাঁটছে, সে তো বিশ্বজয় হাঁটছে। তখনই সুগা আসে আর একটা রিক্সা ডাক দেয়। সুগা, তুমি রিক্সা ডাকলা কেন? ওতে তো আমার গাড়ি যাবে, তুমি রিক্সা ডাকলা কেন, আমাকে সেটা বলো। কেন ওটি কেন তোমার গাড়িতে যাবে আব্বু, সেটা আমাকে বলো তো। ও আমার গাড়িতে যাবে, এই আমার শেষ কথা। হ্যাঁ, কোনো দরকার নেই। ও এতদিন রিক্সা চলাফেরা করছে, এখন না হয় এই রিক্সায় যাক। তখনই রিক্সা আসে। রিক্সা আসতে তে সুগা রিক্সায় উঠে পড়ে। তে আর সুগাকে রিক্সা যেতে দেখে যেকে নিচে আছে। তখনই আড়াল থেকে আরো বের হয়ে আসে আর বলে, কি হলো যে হোক, সুগা আর তে ওরা কই গেল? সুগাতে রিক্সায় গেছে। গাড়ি থাকতে তে রিক্সা চলাফেরা কেন করতে হয়? তুমি আমাকে সেটা বলো তো। আমার তো গাড়ি আছে, তা ওতে রিক্সা চলাফেরা কেন করতো? কারণ এটা আয়ুর নির্দেশ ছিল যে তে যেন গাড়িতে উঠতে না পারে। জিহব কোনো কথা বলে না, সে রুমে চলে যায়। অন্যদিকে রিক্সাতে সুগা আর তে বসে আছে। সুগা তেকে তার 2 হাতে জড়িয়ে রেখেছে। তখন তে সুগার হাত ধরে বলে ওঠে, ভাইয়া আমার না খুব কষ্ট হচ্ছে, আমার
দম বন্ধ হয়েছে। আমার কেমন লাগছে ভাইয়া, আমি বুঝতে পারছি না। আমি তো কোনো কিছু করিনি, তাহলে আমাকে মিথ্যা অপবাদ কেন দিল ভাইয়া? আমি তো কোনো দোষ করিনি, তাহলে লিসা আপু। তে বোন, তুই শান্ত হ, সবকিছু ঠিক হয়ে যাবে। জানো ভাইয়া, আমি ভেবেছিলাম জাঙ্কুক ভাইয়া মনে হয় সবকিছু বলে দিবি, কিন্তু আমার আশাটা ভেঙে দিল সে। সে কোনো কিছু বলেনি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল। আমাকে কিভাবে ওরা অপমান করতে পারে তাই সব দেখছিল। আমি সব জানিতে, আমি সব শুনেছি। আমি তোকে একটা কথা বলি, সেই কথাটা তুই মেনে চলবি। বল আমাকে তে, তুই আমার কথা মতো চলবি? তুমি তো সবটা শুনেছো, আমি কোনো কিছু করিনি। আর তুমি যা বলবা আমি তাই শুনবো। তুমি তুমি আমাকে যেমনি চলতে বলবে আমি ঠিক তেমনি চলবো। তুমি আমাকে কি বলতে চাও সেটা আমাকে তুমি বলো ভাইয়া, আমি তোমার কথা সব শুনবো। তুই সব ভুলে যাবি, আজ থেকে তুই নতুন হয়ে উঠবি, বুঝছস? তুই নিজের মনকে পাথর করবি আর ওদেরকে দেখিয়ে দিবি তুই একজন পাথর হয়ে গেছস। হ্যাঁ ভাইয়া, তুই আমাকে কথাটা দে, আমি বিদেশ থেকে এসে দেখবো নতুন দেখে তুই নিজে এভাবে পাল্টাবি যেন আমি তোকে দেখে অবাক হয়ে যাই। কথা দিলাম ভাইয়া। হ্যাঁ, এই কথাটা তুই সবসময় মাথায় রাখবি। আমি বিদেশ থেকে এসে আমি তোকে আমার কাছে নিয়ে যাবো, যেন কেউ খুঁজে পাবে না। হ্যাঁ ভাইয়া, তুমি 2 বছর এসে আমাকে নিয়ে যাও, আমি আর এই দেশে থাকতে চাই না। এরপর তে হোটেল এসে দেখে ওখানে জেহুব দাঁড়ানো। তে জেহুবকে দেখে কোনো কথা না বলে হোটেলে চলে যায় আর নিজের রুমে যেয়ে হেরেতে কান্না করতে থাকে। কান্না করতে করতে তার মনে একটা জেদ এসে যায় যে সে নতুন তেকে তৈরি করবে, সে আগের তে থাকবে, তাকে নতুন তে তৈরি হতে হবে। বাড়িতে এসে সুগা এসে বলে সে জাঙ্কুকে হাতে যাবে না। এতে জিহুবের সাথে সুগার অনেক কাটাকাটি হয়েছে, কিন্তু সুগা রেগে মেগে তার রুমে চলে যায়। এইভাবে আজকে দিনটা কেটে দেয়। পরের দিন স্কুলে জিমিন যায়। জিমিন তেকে দেখে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তে 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 তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমি আমার ভয়, আমি তোর সাথে কথা বলতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দে বোন, আমি তোকে অনেক মিস করি। আমি সব বুঝতে পারছি যে মা কথা বলতে দিইনি আমার সাথে তোকে। আচ্ছা জিমিন, তুই কি আমার একটু সাহায্য করতে পারবি? জাস্ট একটু সাহায্য করতে পারবি? কি সাহায্য বলতে? আমি তোর সব কিছু সাহায্য আমি করতে পারি, আমি এক পাই রাজি। বল, তুই এই চিঠিটা জাঙ্কুক ভাইকে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই দিতে পারবো। ছুটির পর সুগা এসে ডেকে নিয়ে যায়। অন্যদিকে জিমিন বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর জিমিন সরাসরি জাঙ্কুকের রুমে চলে যায় আর জাঙ্কুককে বলে থাকে যে তোমার একটা চিঠি দিয়েছে তে। ভাইয়া, এটা তোমার জন্য। এটা কি? আচ্ছা, তুই কি কিছু বলবি আমাকে? জিমিন জাঙ্কুকের কথায় জিমিন হাত চুকুক মাথা নাড়ায়। এরপর জাঙ্কুক চিঠি পড়তে থাকে। প্রিয় জাঙ্কুক, আমি কিছু বলবো না। আপনি আমাকে যেভাবে কাটাইছেন ঠিক আপনি এইভাবে কাটবেন। আমার কথাটা আপনি মিলিয়ে নিন। এখন তোমার জন্য ওর কোনো ভালোবাসা নেই, শুধু আসে ঘৃণা ঘৃণা। আই হেট ইউ। আমি আপনাকে খুব হেট করি। আমি ভেবেছিলাম যে আপনি সত্যিটা বলে দিবেন, কিন্তু আপনি আমার আশাটা ধুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছেন। আল্লাহ আপনাকে কোনোদিন ছাড় দিবেন না। আমার কথাটা মিলিয়ে নিয়ে যাবেন জাঙ্কুক। ইতি। ছি ভাইয়া, তুমি এত খারাপ। ছি, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না ভাইয়া। পরের দিন তে স্কুল থেকে বের হতেই সামনে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে চলে দিতে গেলে জাঙ্কুক তের হাত ধরে পড়ে আর তে জাঙ্কুককে থাপ্পড় দেয়। যাও যাও যাও, এবার বাড়িতে সবাইকে যে বলো যে আমি তোমাকে থাপ্পড় মারছি, তাও আবার রাস্তার সামনে। তে শোন আমার কথাটা। তে কিছু বলতেই যাবে তার আগে সুগা আসে। সুগা এসে তেকে নিয়ে যায়। পরের দিন সুগার সাথে তে শাদি করে, কারণ সুগা তার পরের দিনই চলে যাবে বিদেশ। আস্তে আস্তে অনেকটা কেটে যায়। তে এবার 9-এ উঠেছে। 9-এ ওঠার পর সে নিজের করে নিজের সে একটা টিউশন করে। অন্যদিকে সুগা বিদেশে যে জব করে যা টাকা পায় ওইখান থেকে টেককে পাঠিয়ে দেয়। এইভাবে 2টা বছর কেটে যায়। এখন তে ইন্টার সেকেন্ড ইয়ারে। তের বয়স 18 বছর। আয়ু আর হবি আসে দেখা করতে, কিন্তু তে তাদের সাথে দেখা করে না। এরপর জাঙ্কুক দেশে চলে আসে। দেশে চলে এসে পর তার সাথে লিসার বিয়েটা হয়ে যায়।
কিন্তু কয়েক বছর পর লিসার সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তখন সবার সত্যি কাজে লেগেছে যে এইসব লিসার সব কাণ্ড, এবং কি জেকে তেকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু তে তো দেখে কি ঘৃণা করে। ওর হাতে তের দেখা হয়, কিন্তু তে জাঙ্কুককে কোনো পাত্তা দেয় না। তে জাঙ্কুককে অপমান করে, কিন্তু জাঙ্কুক তাও তের পিছনে পড়ে থাকে। এইভাবে অনেক দিন কেটে যায়। জিহোপ আর ও তাদের ভুলটা বুঝতে পেরেছে। আরাম তো অনেক আগেই বুঝতে পেরেছে এসব লিসার কাণ্ড। সুগা এসে দেখে তে মেঝেতে বসে কান্না করছে। তখন সুগা তাড়াতাড়ি বোনের কাছে যায় আর বোনকে জড়িয়ে ধরে বলতে থাকে, তে তে তোর কি হয়েছে, তুই ঠিক আছিস তো? তুই শুনতে আমাদের আজকে ওই কিঞ্জন বাইরে যেতে হবে, কারণ বড় চাচা অনেক অসুস্থ। প্লিজ তুই না করিস না, আমাদের ওই বাড়িতে যেতে হবে। চাচা তোর সাথে দেখা করতে চাইছে, তার শেষ মুহূর্তে তোকে দেখে চাই। প্লিজ তুই না করিস না, এভাবে কান্না করিস না। তুই এখনই আমার সাথে চলবে ওই বাড়িতে, না হলে কাকা অনেক কিন্তু কষ্ট পাবে তোর জন্য। তুই কি যাবে তো আমার সাথে ওই বাড়িতে নাকি না? কিছু একটা বলতো তে। এরপর তে কিম জীবন বাড়িতে আসে আর তেকে দেখে কান্না করে দেয়। এরপর কিছুক্ষণ থাকার পর তে যখন ড্রয়িং রুমে আসে বাড়ি যেতে, তখন জেকে তের পা ধরে ফেলে আর কান্না করতে করতে বলতে থাকে, তুই প্লিজ আমি তোকে ভালোবাসিতে, আমি আর বলতে বুঝতে পেরেছি, তুই আমাকে ছেড়ে আর করে যাস না, আমি তোকে ছেড়ে বাঁচতে পারবো না। আরে আপনি এসব কি করছেন? প্লিজ এখানে শুনুন, আমাকে আমার বাসা যেতে দিন প্লিজ, আপনি আমার পায়ে হাত দিবেন না। কিন্তু জাঙ্কুক তের পা ছাড়ে না, আগতে মিনিটে করে তের কাছে কান্না করে থাকে। সবার চোখে পানি জড়িয়ে গেছে। তখন জাঙ্কুকের এমন অবস্থা দেখে আয়ো বলে ওঠে, কিরেতে এমন করছিস কেন, এত নিষ্ঠুর কেন? ছেলেটা তোর জন্য পাগলের মতো কান্না করছে, প্লিজ মিনজা। আয়োর কথা শুনে এবার চিৎকার করে কান্না করতে করতে সবার উদ্দেশ্যে বলতে থাকে, আমি তো নিষ্ঠুর হইনি, তোমরা আমাকে বাধ্য করেছো নিষ্ঠুর হওয়ার জন্য। তোমাদের কাছ থেকে আমি শিখেছি কিভাবে নিষ্ঠুর হতে হয়। এখন আমাকে নিষ্ঠুর কেন বলছো? তোমরা তো নিজেরাই নিষ্ঠুর হয়ে আমাকে আবার বলছো। সে তুমি যাই বলতে, তোমার সাথে আমি জাঙ্কুকের বিয়ে ঠিক করেছি, তোমার সাথে জাঙ্কুকের বিয়ে হবে। আমার ভাই আবদার পেয়েছেন আপনারা যে আমি এই বিবাহিত লোককে আমি বিয়ে করবো? কখন আমি বিয়ে করবো না। তে এমন কথায় জাঙ্কুক অনেক কষ্ট পায়। তে ওটা আগে বিয়ে ছিল, এখন তুই জেগেকে বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। নিজের স্বার্থের জন্য তোমরা আমার জীবনে ফাঁসি দিচ্ছি। আমি কি বলছি, আমি তো এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে গেছি। আমি এই নিষ্ঠুর ভাইতে আমি কখনো থাকতে চাই না, এই নিষ্ঠুর ভাইতে কখনো থাকতে চাই না। আর বাবা, আমি তোমার কথা রাখতে পারবো না, আমি জীবন জাঙ্কুককে বিয়ে করতে পারবো না। সে আমাকে কষ্ট দিয়েছে, সে বোঝুক আমার যতটা কষ্ট লেগেছে তারও ঠিক কতটা কষ্ট লাগছে। আমি এই বিয়েটা করতে পারবো না। মামনি, তুমি এই বাড়ি ছাড়া আর কোথাও যাবে না, এটা আমার আদেশ। না না বড় আব্বু, আমি এই বাড়িতে থাকতে পারবো না, এই বাড়িতে আমাকে অনেক অপমান করা হয়েছে। কেউ কিছু বলবে না মামনি, এই বড়টার কথা তুই শোন, এই বড়টার কথা শুনে তুই এই বিয়েটা করে দে মা। আমার খুব ইচ্ছা তোরা জাঙ্কুকের বিয়েটা দেখার, প্লিজ মা রাজি হয়ে যা। এইভাবে কিছুদিন কেটে যায়, তে আস্তে আস্তে রাজি হয়ে যায় এই বিয়েটার জন্য। হঠাৎ করে তে একদিন তার রুমে যাওয়ার পথে জিমিনের কান্নার আওয়াজ শুনে, আর যে দেখে জিমিন কান্না করছে বলে জিমিনে কি হয়েছে, কিন্তু জিমিন কোনো কিছু বলে না। এরপর খাবার টেবিলে, আমি এই বিয়েটা করতে রাজি, বাট আমার একটা শর্ত আছে, সেই শর্তটা মেনে চলতে হবে। কি শর্ত তুই? সেটা তুই আমাকে নিশ্চিন্তে বলতে পারিস, এতে আমার কোনো সমস্যা বা আপত্তি নেই। তে বল কি শর্ত? শর্তটা হলো তোমার আর আমার বিয়ে হবে, ঠিক আছে, বাট আমাদের সাথে সুগা ভাইয়ের আর জিমিনের বিয়ে হবে, এটাই আমার শর্ত। তের এমন কথায় সবাই অনেক রাজি হয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তেকুকের আর ইয়ানমিনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এবং বাসর ঘরে সুগা জিমিনকে দেখে বলে, জিমিনা, তোমার মাথায় কি বুদ্ধি, খুব সহজে সবাইকে তুমি রাজি করে ফেললা, বাহ বাহ কি বাত হ্যাঁ। স্বীকার করলে তো এই জিমিনের মাথায় সবকিছুই বুদ্ধি আছে, সবকিছু পারফেক্ট হয়। হ্যাঁ স্বীকার করলাম।
আসলে ওই দিন রাতে জিমিন থেকে বলছিল যে সুগা তাকে ভালোবাসে এবং জিমি সুগাকে ভালোবাসে, তার জন্য সে কান্না করেছে। তে ব্যাপারটা বুঝতে পেরে তাই সবাইকে উদ্দেশ্য করে বলে যে সুগার সাথে জিমিনের বিয়ে হলে তাহলে আমি জাঙ্কুককে বিয়ে করব। এটাই হলো আসল মূল ঘটনা। অন্যদিকে জেকে তের পাশাপাশি শুয়ে আছে। জেকে এটাই শান্তি যে তের পাশে শুয়েছে, তে তাকে সারা জীবন ঘরে পেয়ে যাবে, এটি অনেক শান্তি। আস্তে আস্তে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে।